প্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আলোচনা করব কর্মী নির্বাচনের পদ্ধতি নিয়ে। তোমরা নিশ্চয়ই জানো যে প্রতিষ্ঠানে ভিন্ন ধরনের কর্মীর প্রয়োজন হয়, অর্থাৎ এটা নির্ভর করে প্রতিষ্ঠান কোন পদের বা কোন বিভাগের জন্য কোন ধরনের কর্মী নির্বাচন করবে তার উপর। সাধারণত কর্মী নির্বাচন বলতে প্রতিষ্ঠানের বাইরের উৎস থেকে কর্মী নির্বাচন বোঝায়। এক্ষেত্রে আমরা দেখি যখনই একটি প্রতিষ্ঠান বাইরের উৎস থেকে কর্মী নির্বাচন করে থাকে, তখন প্রথমেই তারা প্রতিষ্ঠানের জন্য প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিজ্ঞাপন দিয়ে থাকে। আর বিজ্ঞাপন এমন একটা মাধ্যম, যে মাধ্যমে বিশ্বের যে কোনো স্থানে বা যে কোনো কর্মীর কাছে এটা পৌঁছে যেতে পারে এবং যে কোনো স্থান থেকে কর্মী এই পদের জন্য আবেদন করতে পারে। যদি দেখা যায় প্রতিষ্ঠানে, অনেক সময় দেখা যায় প্রতিষ্ঠানের বাইরে থেকেও বা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেও কর্মীরা আবেদন করতে পারে। এক্ষেত্রে আমরা প্রথমে দেখি বিজ্ঞাপনের দেওয়ার সাথে সাথেই প্রথমেই আবেদনপত্র, অর্থাৎ কর্মীরা প্রথমেই আবেদনপত্র প্রদান করে এবং প্রতিষ্ঠানের পক্ষ থেকে আবেদনপত্র গ্রহণ করা হয় এবং যাচাই বাছাই করা হয়। অর্থাৎ বিজ্ঞাপনের মাধ্যমে প্রথমেই যখন বিজ্ঞপ্তি দেওয়া হয়, তখন আবেদনকারীরা আবেদনপত্র প্রদান করে এবং প্রতিষ্ঠানের পক্ষ থেকে আবেদনপত্র গ্রহণ করে এগুলোকে যাচাই বাছাই করা হয়। কোথাও কোনো ভুল ত্রুটি আছে কি না এগুলো পরীক্ষা করে দেখা হয়। তখন ভুল ত্রুটি থাকলে সেগুলোকে ফেলে দিয়ে সঠিক আবেদনপত্রকারীকে বাছাই করা হয়। অর্থাৎ তাদের মধ্যে থেকে সঠিক আবেদনকারী যারা তাদেরকে যাচাই বাছাই করা হয়। এটা দেখা যায়। তারপরে নিযুক্ত পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদনপত্র, অর্থাৎ আবেদনপত্র যাচাই বাছাই করার পর যাদের আবেদনপত্র সঠিক হয়েছে তাদেরকে পরীক্ষার জন্য আমন্ত্রণপত্র ইস্যু করা হয়। অর্থাৎ তাদের অনুকূলে বা তাদের ঠিকানায় আমন্ত্রণপত্র ইস্যু করা হয়। আমন্ত্রণপত্র ইস্যুর পর নিযুক্তি পরীক্ষা গ্রহণ, অর্থাৎ দেখা যায় বৃহদায়তন প্রতিষ্ঠানে কর্মী নিয়োগের ক্ষেত্রে লিখিত পরীক্ষা গ্রহণ করা হয়। প্রয়োজনে লিখিত পরীক্ষা একাধিকবারও নেওয়া যেতে পারে। কর্মীর যোগ্যতা যাচাইয়ের জন্য পর্যায়ে নিম্নোক্ত পরীক্ষাসমূহ তাদের কাছ থেকে নেওয়া যেতে পারে, যেমন যোগ্যতা পরীক্ষা। এর মাধ্যমে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, জ্ঞান, দক্ষতা, অভিজ্ঞতা প্রার্থিত পদের উপযুক্ত কিনা তা পরীক্ষা করা হয়। মধ্যম পর্যায়ের কর্মী নির্বাচনের ক্ষেত্রে এ ধরনের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করা হয় থাকে। তারপরে দেখা যায় তাদের বুদ্ধিমত্তা পরীক্ষা করা হয়। এ পরীক্ষার মাধ্যমে প্রার্থীর চিন্তার গভীরতা, পরিস্থিতি মোকাবিলা করার ক্ষমতা, মানসিক যোগ্যতা ইত্যাদি পরীক্ষা করা হয়। ঊর্ধ্বতন পদে লোক নিয়োগের ক্ষেত্রে এরূপ পরীক্ষা গ্রহণ অপরিহার্য বলে বিবেচনা করা হয়। তারপরে আমরা দেখি যে পরবর্তী কাজ হচ্ছে প্রবণতা পরীক্ষা। এ পরীক্ষার মাধ্যমে কর্মীদের যুগ প্রবণতা পরীক্ষা করা হয়, অর্থাৎ কোন কাজের প্রতি কর্মীর আগ্রহ বেশি এবং কোন কাজ তার যোগ্যতা কীরকম তা যাচাই বাছাই করা হয়। কাজের প্রতি কর্মীর অনাগ্রহী কোনো কর্মী নিয়োগ করা হলে তাদের নিকট থেকে দক্ষতার সাথে কাজ পাওয়া আশা করা যায় না। এরপরে আমরা ব্যক্তিত্ব পরীক্ষা। এই পরীক্ষার মাধ্যমে প্রার্থীর বা কর্মীর তার অপছন্দ, তার অভ্যাস, তার রুচি ইত্যাদি পরীক্ষা করা হয়। তাকে ঊর্ধ্বতন পদে কর্মী নিয়োগের ক্ষেত্রে এ ধরনের পরীক্ষা করা হয়। তারপরে আমরা দেখি যখন সে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়, তারপরে তার সাক্ষাৎকার নেওয়া হয়। অর্থাৎ নিয়োগের ক্ষেত্রে লিখিত উত্তীর্ণ হওয়ার পরীক্ষার্থীদের মধ্যে তাদের মৌখিক সাক্ষাৎকার নেওয়া হয়। যে মৌখিক পরীক্ষায় যারা নির্বাচিত হয় তাদেরকে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়। অর্থাৎ লিখিত পরীক্ষা এবং সাক্ষাৎকার ভিত্তিতে কোনো প্রার্থী যখনই যোগ্য বলে বিবেচনা করা হয় তখন তাকে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়। এরূপ লিখিত পরীক্ষা বা সাক্ষাৎকার বা উভয় ভিত্তিতে মেধা তালিকা তৈরি করে তাদের মধ্য থেকে নির্বাচন কার্য সম্পন্ন করা হয়। অবসন্ন ক্ষেত্রে এরূপ নির্বাচনের সংবাদ প্রার্থীকে জানাতেও দেওয়া হয় না। তারপর আমরা দেখি ব্যক্তিগত ইতিহাস অনুসন্ধান। প্রাথমিক নির্বাচনের পর অথবা চূড়ান্ত নিয়োগদানের পূর্বে অনেক সময় প্রার্থীর অতীত ইতিহাস সম্পর্কে জানা হয়। সাধারণভাবে প্রার্থীর আবেদনে যে পরিচয়পত্র উল্লেখ করা হয় সেখান থেকে তার যে তথ্য সংগ্রহ করা হয় তাকে প্রার্থীর বর্তমান অস্থায়ী ঠিকানা, কর্মস্থল, শিক্ষা দানকারী প্রতিষ্ঠান, স্থানীয় প্রশাসন থেকে অনেক সময় কর্মীর ইতিহাস সম্পর্কে জানা যায়। তারপরে আমরা দেখি যে ডাক্তারি পরীক্ষা।
এক্ষেত্রে প্রার্থীর শারীরিক সুস্থতা এবং সামর্থ্য পরীক্ষা করার জন্য তাকে ডাক্তারি পরীক্ষা করানো হয়, কারণ প্রার্থীর শারীরিক সুস্থতা এবং যোগ্যতার উপর তার কার্যক্ষমতা বিশেষভাবে নির্ভর করে। এক্ষেত্রে আমরা দেখি কতিপয় কর্ম বা সার্ভিস থেকে কর্মীর ডাক্তারি পরীক্ষা অপরিহার্য বিবেচিত হয়। এই সমস্ত আনুষ্ঠানিকতা সম্পাদন করার পর যখন একজন প্রার্থীকে চূড়ান্তভাবে নির্বাচন করা হয়, প্রাথমিকভাবে নির্বাচিত কর্মীদের মধ্য থেকে অতীত ইতিহাস এবং ডাক্তারি পরীক্ষায় যারা উত্তীর্ণ হয় তাদেরকে একটা তালিকা তৈরি করা হয় এবং সেখান থেকে প্রয়োজনীয় সংখ্যক কর্মীকে চূড়ান্তভাবে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়। প্রয়োজনীয় প্রতিষ্ঠানের অবশিষ্ট প্রার্থীদের নিয়ে একটি অপেক্ষমান তালিকা বা ওয়েটিং লিস্ট তৈরি করা হয়, যাতে যখনই প্রয়োজন হয় তখন কর্মী সংগ্রহ করা সম্ভব হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয় জানো যে কর্মী সংগ্রহের দুইটা পদ্ধতি, একটা হচ্ছে অভ্যন্তরীণ উৎস আর আরেকটি হচ্ছে বাহ্যিক উৎস। অভ্যন্তরীণ উৎস থেকে যখন কর্মী সংগ্রহ করা হয় তখন তখন এত আনুষ্ঠানিকতার সম্পাদন করতে হয় না। আবার যখন বাইরের উৎস থেকে অর্থাৎ বিজ্ঞাপনের মাধ্যমে যখন কর্মী সংগ্রহ করা হয় তখন এই সমস্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করে একজন কর্মীকে চূড়ান্তভাবে নিয়োগ দেওয়া হয়। এভাবে একটি প্রতিষ্ঠান যখনই কর্মী থেকে নিয়োগ দিয়ে থাকে তখন যে বাহ্যিক উৎস থেকে নির্বাচন করলে কর্মী দক্ষতা যোগ্যতা সম্পন্ন কর্মী সংগ্রহ করা যায়। এই জন্য প্রতিষ্ঠানের জন্য বাহ্যিক উৎস থেকে কর্মী সংগ্রহ করা উত্তম পন্থা বলে বিবেচিত হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা খেয়াল করো, এখানে দেওয়া আছে যে কর্মী নির্বাচনের কি এবং কর্মী নির্বাচন কিভাবে করতে হয় এই পদ্ধতিগুলি নিয়ে আজকে আমরা আলোচনা করলাম। আগামী ক্লাসে আমরা অন্য বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা সবাই ভালো থেকো। আজকের মতো এখানেই বিদায়।